আজকের গল্প অপলা মুখার্জির লেখা মাতৃত্ব। এই অনাথ আশ্রমটার পাশের রাস্তাটাই সহেলির অফিসে যাতায়াত করার পথ। সকালে যখন এই পথ দিয়ে অফিসে যায়, ছোট ছোট শিশুর কণ্ঠস্বর ভেতর থেকে ভেসে আসে। ওদের তখন পড়াশোনা করার সময়। শিক্ষিকার স্বরের সাথে স্বর মিলিয়ে কি সুন্দর ছড়া ওড়ায় ওরা। আর পাঁচটা সাধারণ শিশুর সাথে কোনো পার্থক্যই নেই। বাড়িটার সামনে অনেকখানি জায়গা, সুন্দর বাগান করা আছে, বাচ্চাদের জন্য স্লিপ, দোলনাও আছে। বিকেলে অফিস থেকে ও যখন বাড়ি ফেরে, বাচ্চাগুলো তখন ওই বাগানে ছুটোছুটি করে খেলে। এক ঝাঁক রঙিন প্রজাপতি ছুটে বেড়াচ্ছে এমনটাই মনে হয় ওর। লোকমুখে শুনেছে ও, এই শিশুদের বেশিরভাগই ফাদার দাদিয়েন রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। বড় কষ্ট হয় সহেলির। এরা কি এতই অবহেলার জিনিস? কত লোকে একটা সন্তানের জন্য দেবতার দৌড়ে মাথা কুটে বেড়াচ্ছে, আর কত লোকে তাদের ব্যভিচারের ফসল রাস্তায় ফেলে রাখছে। সহেলি তার বিধবা মায়ের সাথে এই বাড়িটি থেকে অল্প কিছু দূরেই থাকে। একটা ব্যাংকে চাকরি করে সে। বাবা অনেক দিন আগেই গত হয়েছেন। খুব শান্ত স্বভাবের মেয়ে সহেলি, কথাবার্তাও তার সীমিত। কিন্তু শুধু এটুকু বললেই তার সম্বন্ধে সব বলা হয় না। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো সে ডিভোর্সি। সমাজে এই বিশেষণ যার উপরে প্রয়োগ করা হয়, আজকের এই প্রগতিশীল দুনিয়াতেও লোকে তার দিকে ভুরু কুঁচকে তাকায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটা একটা অপরাধ বিশেষ। সহেলির বাপের বাড়ি যতটা প্রগতিশীল, তার শ্বশুর বাড়ি ঠিক ছিল তার উল্টো। তার শাশুড়ি চাইতেন একটি নেহাত ঘরোয়া মেয়ে, বাইরের দুনিয়ার সাথে যার বিশেষ যোগাযোগ থাকবে না। সংসারটাই হবে তার কাছে স্বর্গ। সে সব সময় শাশুড়ির পায়ে পায়ে ঘুরবে, শ্বশুরের স্বামীর সেবা করবে। তাকে যাই বলা হোক না কেন, কোনো প্রতিবাদ করবে না। বিয়ের পরেই তারা তাই তাকে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিতে জোরাজুরি করতে লাগলেন। তার স্বামীও এই ব্যাপারে কোনো প্রতিবাদ জানালো না। সে মোটা মাইনের চাকরি করে। বউয়ের রোজগার এবং স্বাধীনতা দুটোই সে পছন্দ করে না। এর মধ্যে কেটে গেছে 2 বছর। এখনও সন্তান সম্ভবা হতে পারেনি সহেলি। শাশুড়ির কাছে এটা একটা ক্ষমাবিহীন অপরাধ। বাবু, তোকে তখনই আমি বলেছিলুম চাকরে মেয়ে বিয়ে করিস না, ওরা রোজগার করতেই ব্যস্ত। মা হওয়ার সময় যতই পিছিয়ে যায় ততই ওদের মঙ্গল। বাসে ট্রামে নিত্যি যাতায়াত করতে করতে ওদের শরীরের ভেতরটা পুরুষের মতো বদলে যায়। ছেলে বিয়ে কি করে? নাও এখন ঠেলা সামলাও। পূর্বপুরুষ জল পেলে হয়। এই পাপের বোঝা মাথায় নিয়ে যে কিভাবে বাঁচব কে জানে। বড্ড অপমানিত মনে হলো নিজেকে। আর এরা পড়াশোনা শিখলেও আসলে যে অশিক্ষিতই থেকে গেছে সেটা সহেলি এবার হাড়ে হাড়ে টের পেল। রাগে আপাদ মস্তক জ্বলতে লাগলো তার। সেই রাতে সে তার স্বামী তন্ময়কে চেপে ধরল। মা যে অভিযোগ আনছেন সেটা তো খতিয়ে দেখতে হয় এবার। আমি কালই গাইনির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তুমি অফিস থেকে চলে এসো।
কিছু তো একটা অসুবিধে হচ্ছেই, সেটা দেখতে হবে এবার। তন্ময় প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইলেও শেষটায় মত দিতে হলো তাকে। পরদিনই ডাক্তারের চেম্বারে গেল দুজনে। কিছু মামুলি প্রশ্ন করার পরে ডাক্তার দুজনকেই কয়েকটি টেস্ট করতে দিলেন। 2 দিন রুদ্ধশ্বাসে কেটে গেল সহেলির। তন্ময়ের কিন্তু কোনো হেলদোল দেখা গেল না। 2 দিন বাদে অফিস থেকে ফেরার পথে রিপোর্টটা হাতে নিয়ে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল সহেলি। তন্ময় এই জীবনে কোনো দিনই বাবা হতে পারবে না। সে রাতের ভয়াবহ অভিজ্ঞতা জীবনে কোনো দিনই ভুলতে পারবে না সহেলি। ও অফিস থেকে ফিরে রিপোর্টটা সটান শাশুড়ির হাতে তুলে দিয়েছিল। তখন কাজের অছিলায় তিনি রিপোর্টটা দেখেননি। আসল ঘটনা শুরু হলো তন্ময় অফিস থেকে বাড়ি ফেরার পরে। মা ছেলে দুজনেই সহেলির ওপরে ক্রোধে ফেটে পড়ল। শাশুড়ি অজস্র কুকথা শোনাতে লাগলেন তাকে। এই মেয়ের অন্য কোনো মতলব আছে, এইসব সমস্যা ছেলেদের হয় না, আমার বাবুর তো হতেই পারে না, চিরকাল ভালো খেয়ে পড়ে এসেছে, এমন সমস্যা তো পুষ্টির অভাব হলে হতে পারে। তুমি ডাক্তারকে টাকা দিয়ে কিনেছ, আসলে মন তো তোমার সবসময় উড়ু উড়ু করছে, এই সংসার করার তোমার আর ইচ্ছে নেই। দাঁতে দাঁত চেপে সমস্ত কথাই সহ্য করেছিল সে। সে রাতে বাড়িতে কেউই কিছু খায়নি। রাতে তন্ময় লজ্জিত হওয়ার বদলে তাকে মিথ্যা দোষারোপ করার চেষ্টা করলে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। কোনো রকমে রাতটা কাটিয়ে পরের দিন সকালেই এক বস্ত্রে বাপের বাড়ি ফিরে এসেছিল। যেখানে সম্মান নেই সেখানে আপোস করতেও ও পারবে না। এই ত্রুটি তন্ময়ের ইচ্ছেকৃত ছিল না, ও সেটা মেনে নিলেই তো সব মিটে যেত। এরপরে ডিভোর্সের মামলা করে ও। তন্ময় পরিবারের সম্মান বাঁচাতে বহুবার তাকে অনুরোধ করে, কিন্তু আত্মসম্মানের জন্য সেই অনুরোধ সে ফিরিয়ে দেয়। ডিভোর্স পেতে কোনো অসুবিধাই হয়নি, চাকরিটা ছিল, সেই থেকেই বাপের বাড়ি তার ঠিকানা। তবু সব মেয়েরই মা হবার ইচ্ছে মনের মধ্যে সুপ্ত থেকে যায়, তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাই সে যাতায়াতের পথে ওই অনাথ আশ্রমের দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। অনাথ আশ্রমের দরজা খুলে একেবারে ফাদার দাঁতিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। ভারী সৌম্য চেহারা ফাদারের। প্রণাম করতেই তিনি মাথায় হাত রাখলেন। সহেলির মনে হলো ওই স্নেহময় চেহারা তার বুকের ভেতরটা জুড়িয়ে দিল। মুখখানা এত শুকনো কেন মাই চাইল্ড? কোনো কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছ তুমি? যিশুর পৃথিবীতে কেউ দুঃখে থাকবে না মা, ঈশ্বর সবার পিতা। একটু অপেক্ষা করো, তোমারও সুসময় আসবে। ফাদার, আমি যে একা, নিঃসন্তান, আমার জীবনে আনন্দ কোথা থেকে আসবে? তাই তো আমি আপনার শরণার্থী হয়েছি। আপনার আশ্রমে অনেক শিশু আছে, যে কোনো একটি শিশু আমাকে দিন, আমি সন্তান স্নেহে তাকে মানুষ করব। খুব ভালো কথা, কিন্তু চাইল্ড অ্যাডপ্ট করার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। আর তুমি পছন্দ করে কোনো শিশু এখান থেকে বেছে নিতে পারবে না। সেই শিশুর সাথে আগে আশ্রমে তোমাকে 2 সপ্তাহ কাটাতে হবে। আমরা দেখব তুমি মা হিসেবে উপযুক্ত কিনা। তারপরেই শিশুটিকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে। শিশুরা ঈশ্বরের সন্তান,
ঈশ্বরের চোখেই ওদের দেখতে হয়। পরের দিন একটি শিশুকে সহেলির কাছে আনা হলো। গায়ের রং কচি ঘাসের মতো, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, ছোট্ট দুধে দাঁতে এক মুখ হাসি। বছর দেড়েক বয়স হবে। সহেলির মনে হলো সে স্বর্গরাজ্যে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে সে প্রাণপণে তার শরীরের ঘ্রাণ নিল। আর কয়েকদিন পর থেকেই এই শিশু মেয়েটি ওর, শুধুমাত্র ওর। মেয়েটি তার মুখের দিকে তাকিয়ে আবার হাসল, অপূর্ব সেই হাসি। আজ সেই দিন। সহেলি আজ মা। তার মেয়েকে সে বাড়িতে নিয়ে যাচ্ছে। সেই খুশিতে সমস্ত শিশুদের সে দুহাতে বিলিয়েছে রং বেরঙের পোশাক আর চকলেট। আশ্রমে আজ সবার মুখে হাসি। তাদেরই এক সঙ্গী আজ ঘর পেয়েছে যে। মেয়েকে কোলে নিয়ে ফাদারকে প্রণাম করে সহেলি। ফাদার তার মাথায় হাত রাখেন। আমার বাগানের একটি ফুটন্ত কুঁড়ি তোর হাতে তুলে দিলাম মা। একে প্রস্ফুটিত ফুল করে তোলার দায়িত্ব যে তোর, সেই দায়িত্ব কোনো দিন ভুলে যাস না। দুজনেই যিশুর মূর্তির সামনে এসে প্রণাম করে। তার আশীর্বাদ পাথেয় হোক এই শিশুটির জীবনে।